বলবো বেইমানি মমতা ব্যানার্জি শুরু করেছে এই পশ্চিমবঙ্গে। ও তো মস্ত বড় বেইমান। মমতা ব্যানার্জির মতো বেইমান এই ভূভারতে নেই। তোমাকে জায়গা দিয়েছিল কে? রাজীব গান্ধী। যাদবপুরে রাজীব গান্ধী তোমাকে টিকিট দিয়েছিল। সুব্রত মুখার্জির হাতে পায়ে ধরে তুমি টিকিট নিয়েছিলে। সেই কংগ্রেসকে তুমি ছুরি মারলে, সেই কংগ্রেসকে তুমি ভেঙে খান খান করে দিলে। আর আজকে তুমি সেই কংগ্রেসের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছ। নির্লজ্জ বেহা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর সব কিছু জালি, ডক্টরেট জালি, ডিগ্রি জালি, কথাবার্তা জালি। ও তো কংগ্রেস তো মা ছিল। তা কংগ্রেসের সেই মায়ের কিভাবে গর্বে লাথি মারলো, মেরে চলে আসলো, আলাদা একটা দল করলো। যেটা যা করে তার ফল ভোগ এই দুনিয়ায় হয়, সেটা মমতা ব্যানার্জি দেখে গেছে। তুমি ভাঙার খেলায় ছিলে, তোমার দলও ভাঙবে, এটা পরিষ্কার। তুমি নিজেই আশা করছেন আমি আর বাঁচবো না। ও নিজেই বুঝে, চারদিক থেকে তোর ভাইপো করে ওর মাথা খারাপ হয়ে গেছে। ভাইপো কোথায় কত জায়গায় কত দু নম্বরই করে রেখেছে সেটা তো ও জানে। সেই চিন্তায় ও মারা যাবে, ও নিজেই মারা যাবে। সেই জন্যে ও এই স্বপ্নটা মনে মনে দেখছে যে আমি কোন দিন হয়তো সকালে উঠে হার্ট অ্যাটাক করে মারা যাবো। কিন্তু আমি চাই মমতা ব্যানার্জি 150 বছর বাঁচুক। কেন 150 বছর মাইলে বুঝবে ওর চোখের সামনে কিভাবে বিজেপি কত বছর আছে আর তৃণমূলটা শেষ। ও তো জেলে বসেই সব দেখবে। আমি ওনার অনেক আয়ু কামনা করছি যে উনি একটু দেখুক বাংলাটা কিভাবে, সোনার বাংলা থেকে কিভাবে ও শ্মশান করে দিল, আবার শুভেন্দুবাবু কীভাবে সোনার বাংলা তৈরি করে দিল। সেই জন্য মমতাকে বলছি উনি বেঁচে যাক, অন্তত যমদূত যেন ভুল করে ওনার কাছে না আসে। তাহলে আমরা একটু দেখতে পাবো যে মমতা ব্যানার্জি দেখুক বাংলাও সুন্দরভাবে সাজানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সমস্ত বিধায়কদের উপর মন্তব্য করেছেন যারা ইতিমধ্যে দল ছেড়েছেন। তাদেরকে বলেছেন আপনারা আমার সিগনেচার করা চিহ্নে জিতে এখন অন্য দলে চলে যাচ্ছেন। আর তুমি কার সিগনেচারে জিতেছিলে? তুমি তো রাজীব গান্ধীর সিগনেচারে জিতেছিলে। তুমি তো নিজের ক্রেডিটে যেতনি। তুমি তো কংগ্রেসের সিম্বলে জিতেছো। তোমাকে চিনতো কে? রাজীব গান্ধী না হলে তোমার কোনো অস্তিত্ব থাকতো? অন্য একটা বিষয়, হুমায়ুন কবির তিনি এই সময় একদম সংবাদের শিরোনামে রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাকে কাল থানায় ডাকা হয়, তিনি দুবার তিনি জেরার সম্মুখীন হন। কীভাবে দেখছেন এই পুরো ঘটনাগুলি? দেখুন, আমি প্রথমভাবেই সমস্ত হিন্দু বা বিজেপি যারা করেন তাদেরকে করজোরে আমি ক্ষমা চাচ্ছি যে হুমায়ুন সাহেবের এই কথাটা আমি মেনে নিতে পারিনি। হ্যাঁ, হিন্দু মুসলমান কেন? হুমায়ুন সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু হিন্দু মুসলমান কেন? এটা তো কোনোদিন কাম্য নয় আমাদের। যে সুতরাং উনি যদিও পরে এই যে আমার মুসলমানদের ন্যায়টা তিনি উইথড্র করে নিয়েছেন, ঠিক আছে, উইথড্র করে, কিন্তু আইনের পথে চলবে। কিন্তু আমি বলবো যে এটা বলাটা ওনার শোভনীয় হয়নি। হিন্দু মুসলমান কেন? ভোটে জিতবেন হুমায়ুনদার ছেলে জিতবেই। হুমায়ুনদার ছেলে খুব ভালো ছেলে, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্ক, ও জিতবেই, ও ভালো ছেলে। এবারে এইটা এত হুমায়ুনদা কেন করলেন না আমি এটা বুঝতে পারলাম। আমার সঙ্গে যদিও বেশ কিছুদিন কথা হয়নি, কিন্তু আমি এই কথাটাকে সাপোর্ট করি না। তাই এই সময় যে বাই ইলেকশন রয়েছে এই জন্যই হুমায়ুন কবির এই সমস্ত মন্তব্য করছেন, এইরকমই মন্তব্য করছেন। দেখুন, বলার একটা কারণ আছে। আমরা দেখেছি ফলতায় সেখানে হিন্দু ভোট এক হয়ে গেছে, গিয়ে ফলতায় বিজেপি জিতে গেছে। ওখানে 28% হিন্দু ভোট। সেই 28% যদি এক হয়, এদিকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং হুমায়ুনদার যদি ভোট কাটাকাটি হয়ে যায়, তাহলে যদি বিজেপি জিতে যায়। সুতরাং তিনি তার ক্ষেত্রে এটা ঠিকই অ্যাপ্লাই করেছেন যে আমাকে জিততে হবে। তাহলে জিততে গেলে রাজনীতিতে যেটা করেন হুমায়ুনদা সেটাই করেছেন। হুমায়ুনদা লোক হিসাবে যথেষ্ট ভালো মানুষ, কিন্তু এটা তিনি বলে ফেলেছেন না। এই তাকে বারবার তিনি প্রথমে বললেন আমি এই থানায় যাব না, ওই থানায় যাব। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কোথাও কিছু তিনি তার সংযম হারিয়ে ফেলছেন, আপনি মনে করছেন? দেখুন, মানে এটা অনেক রাজনীতিবিদ করেছে। এই অভিষেক করছে না, অভিষেকও তো করছে। সুতরাং রাজনীতিতে তাদের প্রেস্টিজে লাগে, তাদের থানায় দেখা করতে হবে, এই হবে, সে কি মার্ডার করেছে না কি করেছে, এনে ওনার প্রেস্টিজে ছিল। কিন্তু উনি তো দেখা করেছেন এবং অসুবিধা কিছু তো হয়নি। সেখানে ওনার মধ্যে কোনো রকম ডিফেক্ট পায়নি, ক্লু পায়নি, তাই তাকে ছেড়ে দিয়েছে সসম্মানে। আরেকটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে হুমায়ুন কবিরের এটা শেষ বক্তব্য হতে চলেছে। এই বিষয়টা নিয়ে বহু চর্চা হচ্ছে। হুমায়ুন কবির কি গ্রেপ্তার হতে পারেন বলে মনে করছেন আপনি? দেখুন, গ্রেপ্তার হবেন না। গ্রেপ্তার হলে ওই থানায় ওখানে হয়ে যেত। উনি বলে ফেলেছেন, তারপর ওটা উনি উইথড্র করেছেন। তো যদি উইথড্র করে নেন কোনো মানুষ, সেখানে তার বিরুদ্ধে আইনে তার কী আছে। এবং তার এবারে যদি উনি বলেন তাহলে কিন্তু সবাই খেপে যেতে পারে এবং আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। এর থেকে অনেকেই অনেক ধরনের কথা বলেছে হিন্দু মুসলিম নিয়ে, সবই তো ঠিক, তখন ঠিক তাদের ক্ষেত্রে কিছু হয়নি।
তাহলে হুমায়ুনদা নিজের উইথড্র করেছেন, তাহলে আবার অসুবিধার কথা। স্যার, অন্য একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কাল ঠিক এই সময় লাইভে এসেছিলেন ফেসবুকে, তিনি বিভিন্ন মন্তব্য করছেন, তার মধ্যে একটা মন্তব্য যে বেইমানিরও একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি এবার বেইমানি শিখতে হবে? আগে বলবো, বেইমানি মমতা ব্যানার্জি শুরু করেছে এই পশ্চিমবঙ্গে। ও তো মস্ত বড় বেইমান। মমতা ব্যানার্জির মতো বেইমান এই ভূভারতে নেই। তোমাকে জায়গা দিয়েছিল কে? রাজীব গান্ধী। যাদবপুরতে রাজীব গান্ধী তোমাকে টিকিট দিয়েছিল। সুব্রত মুখার্জির হাতে পায়ে ধরে তুমি টিকিট নিয়েছিলে। সেই কংগ্রেসকে তুমি ছুরি মারলে, সেই কংগ্রেসকে তুমি ভেঙে খান খান করে দিলে। আর আজকে তুমি সেই কংগ্রেসের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছ। নির্লজ্জ বেহা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর সব কিছু জালি, ডক্টরেট জালি, ডিগ্রি জালি, কথাবার্তা জালি। এর কাছে আবার সৌজন্যবোধ শিখবে। এ আবার বলবে কে দুশ্মন, কে হচ্ছে জালি। মমতা ব্যানার্জির নাম্বার 1 জালি। কংগ্রেসে তুই ছিলি, কংগ্রেসের জন্য তোর প্রতিপত্তি হচ্ছে, সবাই চেনে জানে। সেই কংগ্রেসকে বুকে ছুরি মেরেছিস, তার সাজাটা তো পেতেই হবে। তিনি তো যারা দল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন দল তো মা, আমাদের দলকে তিনি মা হিসেবে সম্বোধন করছেন। আর তিনি ওর তো কংগ্রেস তো মা ছিল। তা কংগ্রেসের সেই মায়ের কিভাবে গর্বে লাথি মারলো, মেরে চলে আসলো, আলাদা একটা দল করলো। যেটা যা করে তার ফল ভোগ এই দুনিয়ায় হয়, সেটা মমতা ব্যানার্জি দেখে গেছে। তুমি ভাঙার খেলায় ছিলে, তোমার দলও ভাঙবে, এটা পরিষ্কার। তিনি বলছেন অনেকে আশঙ্কা না, অনেকে আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব জলদি মারা যাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকে আশা করছেন এটা, যে মমতা উনি বন্দ্যোপাধ্যায় মারা নিজেই আশা করছেন আমি আর বাঁচবো না। ও নিজেই বুঝে, চারদিক থেকে তোর ভাইপো করে ওর মাথা খারাপ হয়ে গেছে। ভাইপো কোথায় কত জায়গায় কত 2 নম্বরই করে রেখেছে, সেটা তো ও জানে। সেই চিন্তায় ও মারা যাবে, ও নিজেই মারা যাবে। সেই জন্যে ও এই স্বপ্নটা মনে মনে দেখছে যে আমি কোন দিন হয়তো সকালে উঠে হার্ট অ্যাটাক করে মারা যাব। কিন্তু আমি চাই মমতা ব্যানার্জি 150 বছর বাঁচুক। কেন 150 বছর মাইলে বুঝবে ওর চোখের সামনে কিভাবে বিজেপি কত বছর আছে আর তৃণমূলটা শেষ হয়ে গেছে। 150 বছর বাঁচলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বছরগুলো তিনি বাঁচবেন, আপনার মনে হচ্ছে তিনি বাইরে থাকবেন? বাইরে থাকবে না, না, ও তো জেলে বসেই সব দেখবে। আমি ওনার অনেক আয়ু কামনা করছি যে উনি একটু দেখুক বাংলাটা কিভাবে, সোনার বাংলা থেকে কিভাবে ও শ্মশান করে দিল, আবার শুভেন্দুবাবু কীভাবে সোনার বাংলা তৈরি করে দিল। সেই জন্য মমতাকে বলছি উনি বেঁচে যাক, অন্তত যমদূত যেন ভুল করে ওনার কাছে না আসে। তাহলে ওই আমরা একটু দেখতে পাবো যে মমতা ব্যানার্জি দেখুক বাংলাও সুন্দরভাবে সাজানো যায়। স্যার, একটা শেষ প্রশ্ন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সমস্ত বিধায়কদের উপর মন্তব্য করছেন যারা ইতিমধ্যে দল ছেড়েছেন, তাদেরকে বলেছেন আপনারা আমার সিগনেচার করা চিহ্নে জিতে এখন অন্য দলে চলে যাচ্ছেন। আর তুমি কার সিগনেচারে জিতেছিলে? তুমি তো রাজীব গান্ধীর সিগনেচারে জিতেছিলে। তুমি তো নিজের ক্যান্ডিডেট যেত নি। তাহলে তুমি আমরা বলছো কি করে? নির্লজ্জ বেহায়া কথা মমতা ব্যানার্জি, তুমি আর বলছো কি করে? তুমি যদি প্রথমে নির্দলে দাঁড়াতে তাহলে তুমি বলতে পারতে। তুমি তো কংগ্রেসের সিম্বলে জিতেছো, তোমাকে চিনতো কে? রাজীব গান্ধী না হলে তোমার কোনো অস্তিত্ব থাকতো? আর আজকে তারা সেটাই করে দেখাচ্ছে। তাহলে আবার ওর মুখ নাড়ার কি আছে? নিজের চরিত্রটাকে দেখো। বাংলা কথা, নিজের পোঁদে গু। এত খারাপ ভাষা বললাম, নিজের পোঁদে গু, সে আবার বলছে অন্যজনের পোঁদে গু। থ্যাংক ইউ।